কখনো আপনি ভেবে দেখেছেন পৃথিবীর প্রতিটা মানুষ কেন শুধুমাত্র ছুটে বেড়ায় টাকার পিছনে? তবে এই টাকার মালিক অন্য কেউ। আপনি দিন রাত অন্য কারো কাজ করে টাকা রোজগার করেন, তবে টাকা হাতে আসার আগেই আপনি ঋণী হয়ে যান। আবার এই ঋণের টাকা আপনার কাছ থেকেই নেওয়া হয়। বুঝতেই পারবেন না এই ষড়যন্ত্রের ফাঁদে আপনি কখন আটকে যান। এমনকি প্রতিটা মানুষ আল্লাহর বিরুদ্ধে গিয়ে সুদের পক্ষ নিয়ে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আজ প্রতিনিয়ত আপনার মনে হয় আপনার কাছে কিছু একটা নেই, ক্রমাগত যা আপনি অনুভব করছেন। তাহলে কি নেই আপনার কাছে? টাকা না অন্য কিছু? যদি তাই হয় তাহলে আপনার টাকা গেল কোথায়? আর যদি আপনার টাকা আপনার কাছেই থাকে তাহলে প্রতিনিয়ত টাকার ভ্যালু কমছে কেন? আজ এই 500 টাকার মালিক আপনি ভেবে এরা জমা করে রাখেন, আর জমা করে রাখার কিছুদিন পর আপনি এই টাকা হাতে নিয়ে ভাবেন 500 টাকার ভ্যালু আজও কি 500 টাকা আছে নাকি তার ছিল উপর? টাকা কারেন্সি এটা হলো প্রথম কারণ। টাকা আসলে যেখানে প্রাচীনকালে স্বর্ণ মুদ্রার মাধ্যমে লেনদেন হতো, এখন কেন টাকার মাধ্যমে লেনদেন? প্রথমবারের মতো টাকার প্রচলন শুরু হয় 7ম শতাব্দীর দিকে, যেখানে চীনের তং রাজবংশীয়রা কাগজের নোট বা অর্থ চালু করে। আর চীনের তং রাজবংশের সময় কাগজের নোট আবিষ্কার করে, যারা 618 থেকে 907 সাল পর্যন্ত শাসন করেছিল। তারা অন্য দেশে পাড়ি দেওয়ার আগেই এই মুদ্রা দীর্ঘকাল ব্যবহার করতেন। আর কাগজের মুদ্রার ব্যবহার চীনের তং রাজবংশ সহকারে ইউয়ান রাজবংশ সহকারে সমস্ত চীনে ছড়িয়ে পড়ে। সাল 1939 সালে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যেখানে পৃথিবীর প্রতিটা দেশে জড়িয়ে পড়েছিল, এবং তার মধ্যে থেকে প্রধান শক্তিশালী দেশ ছিল জার্মানি, ইতালি, জাপান, ফ্রান্স, গ্রেট ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং চীন। প্রথম বিশ্বযুদ্ধের মীমাংসা না হওয়ার কারণে সবসময় একটি অস্থির পরিস্থিতি লেগেই থাকতো। আর প্রথম বিশ্বযুদ্ধের 20 বছর পরেই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে মৃত্যুবরণ করেন 4 কোটি থেকে 5 কোটি সৈনিক। এই যুদ্ধে মৃত্যুবরণ করেন, যা ইতিহাসের মধ্যে সবথেকে বৃহত্তম যুদ্ধ বলে ঘোষণা করা। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ইউরোপের প্রায় সব দেশগুলো পরিকাঠামো এবং অর্থনীতি অবস্থা ধ্বংস হয়ে গেছিল, এবং এশিয়া এবং আফ্রিকার বেশিরভাগই দেশই কোনো না কোনো ইউরোপীয় দেশের উপর নির্ভরশীল ছিল। এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র পরিকাঠামোর দিক দিয়ে অক্ষতই ছিল না। মিত্র শক্তিদের যুদ্ধের অস্ত্র সহ সরঞ্জাম তৈরি করা বাবদ তারা অনেক টাকা এবং মুদ্রা এবং স্বর্ণ পেয়েছিল। এর ফলে অর্থনীতিতে বেশ ফুলে ফুঁপে উঠেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তারা বুঝতে পেরেছিল পৃথিবীর নতুন মহাশক্তি হয়ে ওঠার এখনই হলো সুবর্ণ সুযোগ। 1944 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রিটেন উইটজদের মাউন্ট ওয়াশিংটন হোটেলে পৃথিবীর 44টি দেশের প্রধানরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় যে বাকি দেশগুলো তাদের দেশের মুদ্রা ডলারের দামের সাথে মিলে দেবে, আর 1 আউন্স সোনার দাম হবে $35। এরপরে ডলার হয়ে ওঠে প্রতি দেশের কারেন্সি, এবং বিশ্ব বাণিজ্যের সব লেনদেন হয় ডলারের মাধ্যমে, যেখানে বেশিরভাগ লেনদেন হতোই ডলারের মাধ্যমে। তাছাড়া এই চুক্তির মাধ্যমে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং ওয়ার্ল্ড ব্যাংক স্থাপন করা হয়। আর সবকিছুর আগে আপনাদেরকে বুঝতে হবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং ওয়ার্ল্ড ব্যাংক কেন তৈরি করা হয়, এবং এর পেছনে রহস্য কি, এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং ওয়ার্ল্ড ব্যাংকের কাজ কি, এবং তারা কি জন্য কাজ করে এবং কাদের হয়ে কাজ করে, এটা আপনাদেরকে বুঝতে হবে। আর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর শর্ট মিনিং হলো IMF। আর IMF ওই সমস্ত দেশের জন্য কাজ করে যে সমস্ত দেশগুলো অর্থনৈতিক সংকটে পড়ে, তাদের জন্য IMF কাজ করে। আর যে সমস্ত দেশগুলো অর্থনৈতিক সংকটে পড়ে IMF এর কাছে ঋণ চায়, সেই সমস্ত রাষ্ট্রগুলোর নির্দিষ্ট কিছু শর্ত দিয়ে দেয়, এবং তাদের অর্থনীতি স্থির রাখার জন্য অনেকগুলো শর্ত দিয়ে তারা থাকে। IMF এর কাছ থেকে যে ঋণ নেওয়া হবে সেই ঋণের প্রতি বছর তার সুদ দিতে হবে। আর বছর শেষে যদি সেই রাষ্ট্র সেই সুদ যদি না দিতে পারে, তাহলে সেই সুদের চক্রবৃদ্ধি হারে প্রতি বছর সেই সুদের সুদ দিতে হবে। IMF যে সমস্ত রাষ্ট্রগুলোকে ঋণ দিয়েছে, সেই সমস্ত রাষ্ট্রগুলো তাদের ঋণের ফাঁদ থেকে কখনোই বাইরে যেতে পারে। আর IMF এর সদস্য হলো 190টি রাষ্ট্র। আর ওয়ার্ল্ড ব্যাংক হলো বিশ্বের আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা। আর ওয়ার্ল্ড ব্যাংক ওই সমস্ত দেশগুলোকে ঋণ দিয়ে থাকে যে সমস্ত দেশগুলো উন্নতশীল এবং তাদেরকে আরো উন্নত হওয়ার জন্য তাদেরকে ঋণ দিয়ে থাকে ওয়ার্ল্ড ব্যাংক। আর ওয়ার্ল্ড ব্যাংক ওই সমস্ত রাষ্ট্রগুলোকে ঋণ দেন যে সমস্ত রাষ্ট্রগুলো অর্থনৈতিক সংকটে রয়েছে, তাদেরকে তারা ঋণ দেয় না, তাদেরকে ঋণ দেয় IMF এর মাধ্যমে। আর ওয়ার্ল্ড ব্যাংক শুধু উন্নতশীল রাষ্ট্রগুলোকে ঋণ দেয় এবং তাদের দরিদ্রতা মোচনের জন্য ঋণ দিয়ে থাকে। আর ওয়ার্ল্ড ব্যাংকের ভিতরে বিশ্বের 89টি রাষ্ট্র আছে, এবং 89টি রাষ্ট্রকে তারা ঋণ দিয়ে থাকে যে সমস্ত রাষ্ট্রগুলো
অর্থনীতির সংকটে পড়েনি তাদেরকে তারা ঋণ দিয়ে থাকে, যারা অর্থনীতির সংকটে পড়েছে তাদেরকে তারা ঋণ দেয় না, তারা উন্নতশীল রাষ্ট্রকে ঋণ দেয় তাদেরকে বড়লোককে আরও বড়লোক বানানোর জন্য, যারা উন্নত আছে তাদেরকে আরও উন্নত করার জন্য, আর যারা গরিব তাদেরকে আরও গরিব করে রাখার জন্য IMF তৈরি করা হয়েছে। আর IMF যে রাষ্ট্রগুলোকে একবার ঋণ দেবে সেই সমস্ত রাষ্ট্রগুলা সেই ঋণ থেকে কখনই বাইরে যেতে পারে না, যতই ঋণ চায় তারা ঋণের ভিতরে আরো মহাভাবে পড়েছে, আর বাইরে হওয়ার চেষ্টা করে তাদের উপর বিভিন্ন অর্থনৈতিক চাপ প্রয়োগ করে তাদেরকে সেভাবে দাবাই রাখে, কেননা তারা IMF এর ঋণ থেকে কখনই বাইরে হতে পারে। এবং বিশ্ব ব্যাংক এবং IMF যে ঋণ দিয়ে থাকে সেই সমস্ত ঋণের টাকা এনে থেকে তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে, এবং যুক্তরাষ্ট্রের সেই সমস্ত ব্যাংকগুলোর মাধ্যমে সেই সমস্ত রাষ্ট্রগুলোর উপর প্রভাব ধরে রাখে। আর ওয়াশিংটন ডিসিতে যে বৈঠক হয়েছিল যেখানে 44টি দেশের রাষ্ট্রপ্রধানরা ছিল এবং প্রধানরা ছিল, সেখানে তারা বুঝতে পেরেছিল যে যুক্তরাষ্ট্র কি করতে চেয়েছিল এবং যুক্তরাষ্ট্র কি করতে চায় তারা এটা বুঝতে পেরেছিল। তারপর সময় বিশ্বযুদ্ধের ফলে তাদের অর্থনীতি একেবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, যার ফলে তাদের বোঝার পরেও তাদের কিছু করার ক্ষমতা ছিল না, কেননা রাষ্ট্রকে অর্থনীতির দিক থেকে সচ্ছল করতে হবে এবং রাষ্ট্রকে ঘুরে দাঁড়াতে হবে। যার পর ওই সময় যুক্তরাষ্ট্রের এত শত ষড়যন্ত্রের পরেও তারা এই সমস্ত শর্তগুলোকে মেনে নিয়েছে রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে সচল করার জন্য। রাষ্ট্রগুলাকে সমস্ত শর্তগুলো ওই সমস্ত রাষ্ট্রগুলো মেনে নিয়েছে, কারণ তারা মানতে বাধ্য হয়েছে। যদি তারা না মানত তাহলে তারা অর্থনৈতিকভাবে তারা কখনই সচ্ছল হতে পারত। তারা অর্থনীতিতে সচ্ছল হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের এই সমস্ত দাবি দেওয়া সমস্ত দেশ মেনে নিয়েছে। ওই সমস্ত রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্রের যদি শর্তগুলো না মানত তাহলে তারা কোনো না কোনো সময় ঘুরে দাঁড়াতে পারত। এভাবে আজীবন যুক্তরাষ্ট্রের গোলামি করতে হতো না, এবং তাদের কারণে এখন সারা বিশ্বের যুক্তরাষ্ট্রের গোলামি করতে হয়েছে। তারা যদি ওই সময় গোলামি যদি না করতো যুক্তরাষ্ট্রের, তাহলে যুক্তরাষ্ট্রে এতদিন ঘুমাতে থাকতে পারতো না, আর এতটা ডলারের উপরে এত পাওয়ারও দেখাতে পারতো না। বিশ্ব তখন অন্য কারেন্সি যত অথবা স্বর্ণ রূপার যুগে চলে আসতো, তারা এত ক্ষমতাধর হতে পারতো না। 44টি রাষ্ট্রপ্রধানের কারণেই এই পরিস্থিতি হয় যে বিশ্ব পরিস্থিতি এখন বিশ্ব দাবানলের মতো আগুন জ্বলছে এবং বিশ্বকে যে নিয়ন্ত্রণ করেছে ওই 44 জনের কারণেই এখন তারা বিশ্ব নিয়ন্ত্রণ করতে পারছে যুক্তরাষ্ট্র। সবাই বুঝতে পারছিল মার্কিন যুক্তরাষ্ট্র কি করতে চলছে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে পৃথিবীর বৃহত্তম স্বর্ণের ভান্ডার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ছিল। এই কথাটা পৃথিবীর সমস্ত স্বর্ণ এবং বেশিরভাগ স্বর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ছিল না, এরা নেট থেকে আনা তথ্য, কিন্তু বাস্তবে পৃথিবীর বেশিরভাগ স্বর্ণ ছিল ওই সময় ইংল্যান্ডের কাছে, অর্থাৎ গ্রেট ব্রিটেনের কাছে। গ্রেট ব্রিটেন যে সময় সারা বিশ্ব শাসন করেছিল, সময় সারা বিশ্ব থেকে তারা সোনা চুরি করে গ্রেট ব্রিটেনে রেখেছিল। আর গ্রেট ব্রিটেন স্বর্ণ চুরি করার কথা লুকানোর জন্য তারা বলেছিল যে সময় যুক্তরাষ্ট্রের কাছে বেশিরভাগ স্বর্ণ রয়েছে, কিন্তু বেশিরভাগ স্বর্ণ সে সময় ইংল্যান্ডের কাছে ছিল, অর্থাৎ গ্রেট ব্রিটেনের কাছে ছিল। এর কারণে প্রতিটা দেশের অর্থনীতি উন্নয়ন সচ্ছল রাখার জন্য যুক্তরাষ্ট্রে এইরকম শর্ত দিতে বাধ্য হয়। এরপর থেকে শুরু হয় স্বর্ণের বিনিময়ে কাগজের ডলার ছাপানোর খেলা, যেখানে যুক্তরাষ্ট্র ইচ্ছা মতো ডলার ছাপাইয়ে প্রতিটি দেশকে দিতে শুরু করে এবং তার বিনিময়ে প্রতিটি দেশ থেকে স্বর্ণ জমা করতে শুরু করে। আর এই সিস্টেমটি এমনভাবে সাজানো হয় যে সোনা দিয়ে ডলার কেনা যাবে আর ডলার দিয়ে স্বর্ণ কেনা যাবে। আর শুরুতে এই নিয়মটাই ছিল। মোট কথা হলো কোনো গুরুত্বপূর্ণ জিনিস যদি প্রয়োজনের বেশি হয়ে থাকে তাহলে সেটার মূল্য থাকে না, যেমন আলো, বাতাস, পানি। মানুষ সভ্যতাকে বেঁচে থাকার জন্য এই তিনটি জিনিস হলো গুরুত্বপূর্ণ এবং এটার উপরে নির্ভরশীল, এবং এরা সবসময় সচরাচর সব জায়গায় পাওয়া যায়, যার ফলে হাওয়া, বাতাস, পানির কোনো মূল্যই থাকে না। আর মূল্য রয়েছে মনে মুক্তা হীরা অথবা প্রাচীনকালের কোনো এক রাজার ছবি। এর কারণ হলে এগুলি খুবই সীমিত। এভাবেই যুক্তরাষ্ট্র সোনার বিপরীতে ডলার কম ছাপাইয়ে এবং বিশ্ব বাজারে ছাড়ত। এরপরে সোনার থেকে ডলারের দাম বেড়ে যায়। সংক্ষিপ্ত আকারে কথা বললে দুটি স্বর্ণ মুদ্রার দ্বারা একটি ডলার কিনতে পাওয়া যেত। আর বিষয়টি এমন হয়েছিল বিশ্ব বাজারে মার্কিন ডলারের চাইতে স্বর্ণের দাম কমে যায়, যার ফলে প্রত্যেকটি রাষ্ট্র স্বর্ণের বিনিময় দিয়ে ডলার কিনতে থাকে এবং এরিগেশন ডলার কিনতে থাকে। কোনো এক সময় স্বর্ণের দাম আরও কমে যাবে, ডলারের দাম বেড়ে যাবে, সে সময় তারা ডলার বিক্রি করে বড়লোক হতে পারে শেয়ার পরে। আর সে সময় প্রত্যেকটি দেশ এই আশা করে একের পর এক ডলার কিনতে থাকে, আর আমেরিকা একের পর এক ডলার ছাপাতে থাকে। আর এভাবেই সে সময় একের পর এক স্বর্ণের দাম কমতে থাকে আর ডলারের দাম বাড়তে থাকে। আর এভাবেই যুক্তরাষ্ট্রে তাদের স্বর্ণের ভান্ডার বাড়তে থাকে। 1960 সালের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র এত বেশি ডলার ছাপিয়ে ফেলে যে ব্রিটেনের কাছে যদি স্বর্ণ না থাকতো তাহলে তাদের মুদ্রা একেবারেই দাম পড়ে যেত। এরপরে দেশগুলো তাদের ডলার স্বর্ণে বদলানোর চেষ্টা করতে থাকে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র প্রভাব খাটিয়ে তা আটকিয়ে দেয়। তবে 1960 সালের নাগাদ ফ্রান্স এই জুলুম সহ্য করতে না পারে তাদের ডলার রিজার্ভ কারেন্সি স্বর্ণের ধারা পরিবর্তন করে ফেলে। এরপরে ডলার বদলানোর হিড়িক পড়ে যায়
এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বর্ণের ভান্ডার হু হু করে কমতে থাকে। ফলে 1971 সালের 15ই আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র নিজেরাই চুক্তি ভেঙে ফেলে। ডলারের মাধ্যমে স্বর্ণের মাধ্যমে যে ডলার পরিবর্তন করা যেত, এই পরিবর্তন করা একেবারে বন্ধ করে দেয়, যার ফলে স্বর্ণ দ্বারা ডলার পেয়ে যেত, কিন্তু ডলারের পরিবর্তে কখনোই স্বর্ণ পাওয়া যাবে না। আর যার ফলে সে সময় আমেরিকান এই সমস্ত স্বর্ণ আছে, পৃথিবীর বেশিরভাগ স্বর্ণের মালিক আমেরিকা হয়েছে। আর সে সময় চালু করে বেটার দেন ওয়ার্ল্ড এগ্রিমেন্ট মনিটরি অথবা মুদ্রা সিস্টেম চালু ছিল। গোল্ড স্ট্যান্ড সিস্টেমটি সকল দেশ ওই পরিমাণ কারেন্সি ছাপাতে পারবে যেই পরিমাণ ওই রাষ্ট্র স্বর্ণ রাখতে পারবে। তাদের ব্যাংকে যে পরিমাণ স্বর্ণ থাকবে সেই পরিমাণে তারা কারেন্সি ছাপাতে পারবে। যেমন বাংলাদেশের টাকা, জাপানি ইউয়ান, ইন্ডিয়ান রুপি এবং আমেরিকান ডলার, এগুলোর 1 টাকা ছাপাতে হলে 1 টাকার পরিমাণ স্বর্ণ তাদের কাছে থাকতে হবে। পরিশেষে 1971 সালে আমেরিকার প্রেসিডেন্ট ডলারের সাথে গোল্ড রূপান্তরকে বাতিল করে দেয় এবং প্রস্তাব করো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সহযোগিতায় আমেরিকা প্রয়োজন মাফিক তার ডলার ছাপাতে পারবে এবং নতুন মনিটারি ফান্ড তৈরি করা হবে। এটার ওয়ার্ল্ড এগ্রিমেন্ট বাতিল করে নতুন একটি মনিটারি সিস্টেম নিয়ে আসলো, তার নাম হলো ডলার এক্সচেঞ্জ। অর্থাৎ স্বর্ণের দাম অনির্দিষ্ট থাকবে, অর্থাৎ মার্কেট অটোমেটিক স্বর্ণের দাম নির্ধারণ করে দিবে এবং সরকারের তার উপর নিয়ন্ত্রণ থাকবে না। ডলার হয়ে গেল ভাসমান মুদ্রা। আর তখন থেকে গোল্ডের উপর ডিফেন্সি বাতিল হয়ে গেল, কারণ আগে যে পরিমাণ স্বর্ণ থাকতো সে পরিমাণ যুক্তরাষ্ট্র ডলার ছাপাতে পারতো। ডলার এবং স্বর্ণের সাথে যে একটা ব্যালেন্স ছিল সেই ব্যালেন্স বাতিল হয়ে যায় এবং সময় থেকে স্বর্ণের উপর কোনো ভিত্তি থাকে না। ডলার নিজে নিজে একটু সহনশীল এবং ভাসমান একটি মুদ্রা হয়ে যায় এবং ডলার থেকে স্বর্ণ স্বাধীনতা পেয়ে গেল। ব্রিটেন ওয়ার্ল্ড এগ্রিমেন্ট এই সিস্টেমটাই ছিল। বাংলাদেশের টাকা, জাপানি ইউয়ান, ডলার বরাবর গোল্ড ছিল। আর এখন যে নতুন সিস্টেমটি ডলার এক্সচেঞ্জ তৈরি করেছে তার প্রতি বাংলাদেশের টাকা, জাপানি ইউয়ান এর বরাবর হবে। এর বাংলাদেশের টাকা এবং জাপানি ইউয়ান সমস্ত জিনিস ভিত্তি করবে ডলারের উপর। আগে যেমন স্বর্ণের উপর ভিত্তি করত, এখন সমস্ত জিনিস ভিত্তি করবে ডলারের উপরে। এখন ডলারের মাধ্যমে সমস্ত জিনিস নির্ধারণ করা হবে, সোনার মাধ্যমে নির্ধারিত হবে না, ডলারের মাধ্যমে নির্ধারণ হবে। এখন কার কাছে কত ডলার আছে এর উপর ভিত্তি করবে সেই রাষ্ট্রটা কতটা সহনশীল এবং কতটা ধনী না কতটা গরিব, ডলারের মাধ্যমে হবে, সোনার মাধ্যমে হবে না। আগে যে সিস্টেমটা ছিল ব্রিটেন ওয়ার্ল্ড এগ্রিমেন্ট, এর দ্বারা সমস্ত জিনিসের নির্ভর করতে সোনার উপর, এখন সমস্ত জিনিস নির্ভর করে ডলারের উপর। অপরদিকে সে সময় আমেরিকার বিশ্বের সবচাইতে বেশি তেল উৎপাদনকারী এবং ব্যবহারকারী দেশ ছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তেলের দাম $1 নির্ধারণ করা হলো। কেন? স্বর্ণ মুদ্রাকে চিরতর কবর দেওয়ার জন্য 1971 সালে আমেরিকার প্রেসিডেন্ট সৌদি আরবের প্রেসিডেন্টের সাথে একটি চুক্তি করে। আমেরিকার প্রেসিডেন্ট সৌদি আরবের প্রেসিডেন্টকে হুমকি দিল তাকে গদি থেকে ছড়াই দেবে যদি তাদের সাথে চুক্তি না করে। আর সেই চুক্তির মাধ্যমে তারা এই চুক্তি করে যে শুধু ডলারের মাধ্যমে বিক্রি করা হবে, অন্য কোনো কারেন্সিতে বা অন্য কোনো সম্পদ দিয়ে বিক্রি করা হবে না, শুধু বিক্রি করা হবে ডলারের মাধ্যমে। যার ফলে সমস্ত রাষ্ট্রগুলো ডলার দিয়ে তেল কিনতে বাধ্য হয়ে যায় এবং তারপর থেকে তেল রপ্তানি আমদানি সমস্ত জিনিস শুরু হয় ডলারের মাধ্যমে। যার ফলে সারা বিশ্ব ডলার কিনতে বাধ্য হয়ে যায় এবং ডলারের চাহিদা যতই দিন যায় ততই বেড়ে যায় এবং আমেরিকা এর ফলে যত ইচ্ছা ততই ডলার ছাপাতে পারে এবং যত ইচ্ছা তত ডলার ছাপিয়ে তারা বিভিন্ন দেশে রপ্তানি আমদানি করতে থাকে এবং তাদের ব্যয় করতে থাকে। আর আমেরিকা ইচ্ছা মতো ডলার ছাপিয়ে অন্য দেশের কাছে বিক্রি করে দেয় আর এক্ষেত্রে তাদের কোনো জবাবদেহিতে নাই। আর তারা পৃথিবীর অধিকাংশ সম্পদ শুধুমাত্র কিছু কাগজের টুকরো বা লতাপাতার বিনিময়ে তারা কিনে নিচ্ছে। মধ্যপ্রাচ্যের তেল গ্যাস তারা ফ্রিতে হাতাচ্ছে, আবার ইচ্ছা মতো ডলার ছাপিয়ে সব দেশকে অর্থনীতি সংকটে ফেলছে। আর ফলে গরিবদের সম্পদ চুরি হয়ে যায় আর মূল্যস্ফীতিকে একেবারে ধ্বংস করে দিচ্ছে, যা সময়ের সাথে মানুষের টাকা গ্রেস করছে। নিম্ন মধ্যবিত্ত মানুষরা অধিক পরিমাণ পরিশ্রম করেও তাদের সেই টাকার বিনিময়ে তাদের প্রয়োজন ফুরাতে পারে না, এমনকি পরিবারের প্রিয়জনরা দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে পারে না। কারণ হলো দেশের সরকার স্বল্প উন্নয়নের জন্য IMF এর কাছ থেকে ঋণ নিয়েছে, তা পরিশোধ করতে সুদের উপর চক্রবৃদ্ধি হারের সুদ দিতে গিয়ে ওই দেশের অর্থনীতি একেবারে ফাঁকা হয়ে যায়। আবার দেশের অর্থনীতি সচ্ছল করতে কিন্তু নতুন করে টাকা ছাপানোর জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে ঋণ নিতে হয়, নয়তোবা দেশের টাকার পরিমাণ বেড়ে যায় অথবা টাকার মূল্য কমে যায়। এই জন্য চাইলেও কোনো দেশ নিজের ইচ্ছা মতো টাকা ছাপাতে পারে না। বাস্তব কথা হলো কোনো দেশ নিজের দেশের কথা চিন্তাই করতে পারে না এবং কোনো সরকার আসে দেশের অর্থনীতি বৃদ্ধি করারও কাজ করতে পারে না। আর এগুলো সবই হলো IMF এর শুধুমাত্র একটি ষড়যন্ত্র। তাই আপনি বুঝতে পারেন না, আপনি সারাদিন কাজ করে যে টাকা রোজগার করেন সেই টাকা দিয়ে আসলে
দেশের সরকার যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে ঋণ পরিশোধ করে অথবা সুদ দেয় অথবা চক্রবৃদ্ধি হারে যে সুদ হয়েছে সেটি শেষ করার চেষ্টা করে, কিন্তু বছরকে বছরে সেই সুদ বেরিয়ে যায়। আর যতই ঋণ পরিশোধ করে ততই ঋণ বেড়ে যায়। আর আমরা শুধু IMF এর কাছ থেকে ঋণ নিয়েছিলাম দেশকে উন্নত করার জন্য, কিন্তু সেই ঋণের সুদ এবং চক্রবৃদ্ধি হারের সুদ বাড়ার জন্য আমাদের দেশ তো উন্নত হয় না, যতই যাচ্ছে ততই নিম্নগামী হচ্ছে এবং দেশ ঋণের বেড়াজালে আঁকড়েই যাচ্ছে। আর যেসব দেশের মুদ্রাস্ফীতি ঘটে এবং মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণকারী দেশগুলো, ওই সমস্ত দেশগুলোর জমি, শ্রম এবং পণ্য বিভিন্ন সেবার মূল্যও কমতে থাকে মুদ্রাস্ফীতির কারণে। আর এভাবেই পৃথিবীর উন্নত দেশগুলো দিন যতই যাচ্ছে ততই বিলাসিতার সাথে বসবাস করে। আর অন্যদিকে যারা বড়লোক ছিল তারা বড়লোক হচ্ছে, আর যারা গরিব দিন যতই যাচ্ছে তারা আরো গরিব হচ্ছে। কিন্তু একটা ভারসাম্য আসছে না, বড়লোক গরিব হচ্ছে না, গরিব বড়লোক হচ্ছে না, যতই দিন যাচ্ছে বড়লোক হচ্ছে এবং গরিব হচ্ছে। মাঝে মাঝে দুই একটা ঘটনা ঘটছে, বড়লোক গরিব হয়ে গেছে, গরিব বড়লোক হয়েছে, মাঝে দুই একটা ঘটছে। কিন্তু পৃথিবীর সিস্টেমটাই এমনভাবে করা হয়েছে বড়লোক যেন আরো বড়লোক হয়, গরিবরা যেন আরো গরিব হয়। আর পৃথিবীর সিস্টেমটা বর্তমানে এমন করে রাখা হয়েছে যারা গরিব সারা জীবন তারা অন্যের গোলামি করেই যাবে, অন্যের গোলামির পর গোলামি করেই যাবে, কিন্তু গরিবরা কখনো বড়লোক হতে পারবে না, বড়লোক কখনো হওয়ার সম্ভাবনা। পৃথিবীর সিস্টেমটা এমনভাবে সাজানো হয়েছে, টাকা মুদ্রার সিস্টেমটা এমনভাবে সাজানো হয়েছে বড়লোকরা বড়লোক হবে, গরিবরা গরিব হবে, এবং পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। যার ফলে গরিবরা এত শত কষ্ট করার পরও তারা কখনো বড়লোক হতে পারে না, তারা কখনো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তারা ঘুরে দাঁড়াতে পারে না। শত চেষ্টা করার পরে দিনরাত পরিশ্রম করার পর তারা সবসময় নিচুই থেকে যায়, তারা কখনো উঁচু হতে পারে না, তারা কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এর পিছনে কারণ হলো এই কারেন্সি সিস্টেম তৈরি করছে। আর যতদিন যাচ্ছে গরিবদের টাকার মান কমে যাচ্ছে আর বড়লোকদের টাকার মান বেড়ে যাচ্ছে, কেননা অন্যকে ঋণ দিয়ে তারা সুদ দিয়ে তাদের টাকার মান যতই দিন যাচ্ছে ততই বাড়াচ্ছে। আর গরিবরা টাকার ঋণ নিয়ে যতই দিন যাচ্ছে ততই টাকার মূল্য কমছে, তার আরও বেশি ঋণ হচ্ছে, তারা আরও বেশি গরিব হচ্ছে। পৃথিবীর সিস্টেমটাই এমন হচ্ছে। আপনাকে একটি প্রশ্ন করি, এই যে আমাদের বাংলাদেশে ব্যাংক, আমাদের বাংলাদেশ ব্যাংকের কথা বলছি, অথবা বাংলাদেশ ব্যাংক না, আমি ইউএসএর একটি ব্যাংকের কথা বলছি, ফেডারেল ব্যাংক, এটা সরকারি ব্যাংক না, তারা কোনো বিজনেস করে না, তারা কোনো কিছু করে না। আমাদের বাংলাদেশ ব্যাংক কোনো বিজনেস করে, কোনো ব্যবসা বাণিজ্য কোনো কিছু করে, কোনো কিছুই করে না। তারা ডলার ছাপাই বা টাকা ছাপাইয়ে তারা কি করে, তারা বিজনেস যদি না করে তাহলে এই টাকাগুলোকে আপনাকে আমাকে ফিরিয়ে দেয়, কখনোই তো ফিরিয়ে দেন। তাই এই টাকা আমাদের কাছ থেকে আসে কীভাবে? ঋণের মাধ্যমে আসে। আর ঋণ দিলে যদি ওই টাকা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে আমাদের কাছ থেকে যখন এসেছে ঋণের মাধ্যমে এসেছে, যখন আমাদের কাছ থেকে টাকা এসেছে ওই ঋণের মাধ্যমেই আমাদের কাছে টাকা এসেছে। আর ওই যে ঋণ আমাদের কি পরিশোধ করতে হবে, কারণ আমরা যদি পরিশোধ না করি তাহলে এই ঋণ কারা পরিশোধ করবে? ওই ব্যাংক থেকে যে সময় থেকে এসেছে, ব্যাংক থেকে যখন থেকে আপনি লোন নিয়েছেন তখন থেকে এই ঋণই হয়ে গেছে। আর ঋণ চক্রবৃদ্ধি হারে যতই দিচ্ছে আছে ততই বাড়ছে। আর যার ফলে বড় লোকরা আরো বড়লোক হচ্ছে আর গরিবরা আরো গরিব হচ্ছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, এই সমাজকে আমাদেরকে ভাঙতে হবে। আমি আগামী ভিডিওতে নিয়ে আসবো ফেডারেল ব্যাংক নিয়ে এবং এফবিআই কে নিয়ে আমি ভিডিও বানাবো। এর ফলে আগে টাকার ব্যাপার আপনাদেরকে দাঁড়ানো বা ডলারের ব্যাপার আপনাদেরকে দাঁড়ানোর জন্য এটা হলো প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব অতি শীঘ্রই আসবে। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর নতুন বিষয় সম্পর্কে, টাকা সম্পর্কে, কারেন্সি সম্পর্কে বাস্তব কথা জানতে চাইলে টাকা সম্পর্কে, কারেন্সি সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবেন, কিন্তু বাস্তব ধারণা রাখতে হবে। আমি যে ভিডিও ফেডারেল ব্যাংক এবং এফবিআই এর ব্যাপারে বানাবো এবং একটি ব্যাংকের কেন গোয়েন্দা সংস্থা থাকবে এই বিষয় নিয়ে বানাবো, সেই ভিডিওতে আমি বাস্তব কথা বলবো। আর এখানে যে সমস্ত তথ্য দিয়েছি সব ইন্টারনেট থেকে পাবো, কিন্তু বাস্তব যে তথ্য এটা আপনাদেরকে কখনোই ইন্টারনেটে দেওয়া হয় না। কেননা ফেডারেল ব্যাংকের মালিককে এটা আপনারা কখনোই জানবেন না, জানার চেষ্টা করলে আপনাদেরকে শেষ করে দেওয়া হবে। আর ফেডারেল ব্যাংকের কেন একটি গোয়েন্দা সংস্থা থাকবে? আমি বারবার প্রশ্ন করছি, ফেডারেল ব্যাংকের কেন একটি গোয়েন্দা সংস্থা থাকবে এবং তার নামে এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের হত্যাকাণ্ডে তারা কেন জড়িত থাকবে? এটা আপনার যেমন প্রশ্ন, আমার প্রশ্ন, বিশ্ব মানচিত্র সকলের প্রশ্ন। তাই প্রশ্নের উত্তরগুলো আপনাদেরকে দেওয়া হবে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল পাশে থাকবেন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে।